নমস্কার সবাইকে। আমি স্বর্ণজ্যোতি ব্যানার্জি। আমি 2010 সাল থেকে ইংরাজির শিক্ষক হিসাবে শিক্ষকতা করছি। সম্প্রতি যে সিটেট পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটা আমি দিয়েছিলাম এবং আমি কোয়ালিফাই করেছিলাম এবং 150-এর মধ্যে আমি 118 নাম্বার পেয়েছিলাম। তো তারপর থেকে অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছে যে আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি, বা অ্যাজ এ ওয়ার্কিং পারসন বা অ্যাজ এ টিচার আমি কিভাবে সময় বের করেছি। আমি সেই আমার এক্সপিরিয়েন্সটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা কথা প্রথমেই বলে দিই যে আমি কোনো মোটিভেশনাল কথা বলবো না, আমি প্র্যাকটিক্যালভাবে বলবো যে একজন টিচার হয়ে বা একজন ফ্যামিলি পারসন হয়েও কিভাবে সময় বের করা যায় এবং কিভাবে সিটেটের প্রিপারেশন নেওয়া যায় এবং ভালো স্কোরও করা যায়। তো প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে সিটেট আসলে কতটা ডিফিকাল্ট। সিটেট কিন্তু প্রথমেই একটা কথা জেনে রাখতে হবে, যেটা ইম্পসিবল এক্সাম নয়, তবে এটা হালকাভাবে নিলেও হবে না। যদি আমরা সিলেবাসটা প্রথমে দেখি, সিলেবাস দেখে অনেকেই প্যানিক করে, কিন্তু যদি স্মার্ট প্রিপারেশন আমরা রাখি তাহলে কিন্তু এক্সাম ম্যানেজেবল। এক্ষেত্রে তিনটে জিনিসের কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যা আমি নিজেও নিজের লাইফে বিশ্বাস করি। 1 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি, 2 নম্বর হচ্ছে কনসেপ্ট ক্ল্যারিটি, আর 3 নম্বর হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস। এই তিনটেই সিটেটের মেন তিনটে ভিত্তি। মানে অনেকেই বই কালেক্ট করে, কিন্তু এই জিনিসগুলোতে তারা অতটা প্রিপারেশন নেয় না বলে তারা পিছিয়ে পড়ে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নিজে কী করে প্রিপারেশন নিলাম বা কিভাবে প্রিপারেশন নেওয়া শুরু করলাম। প্রথম যখন সুপ্রিম কোর্টের রায়টা বেরিয়েছিল যে 2027-এর 30শে সেপ্টেম্বরের মধ্যে যতদূর সম্ভব 2 বছরের মধ্যে যারা ওয়ার্কিং টিচার রয়েছে তাদের সবাইকে টেট কোয়ালিফাই করতে হবে, আমি রায়টা পড়েছিলাম। এবং আমি কোনো লিগ্যাল এক্সপার্ট তো নই, কিন্তু ইংরাজির ছাত্র হিসাবে রায়টা পড়ে আমার মনে হয়েছিল যে একমাত্র যদি কেন্দ্র সরকার কোনো অর্ডিন্যান্স না নিয়ে আসে তাহলে সুপ্রিম কোর্টের হাতেও আর কোনো অপশন নেই টেট বাধ্যতামূলক করা ছাড়া। সুপ্রিম কোর্ট একমাত্র 5 বছরের একটা রিল্যাক্সেশন দিতে পেরেছিল, সেটা হচ্ছে যে যাদের চাকরি আর 5 বছরের কম আছে তাদেরকে টেট দিতে হবে না, তারাও প্রমোশন পাবে না, বাকি সবাইকে কিন্তু টেট দিতে হবে। এবং এটার জন্য সুপ্রিম কোর্টের জাজ বা তাদের জাজমেন্টকে নিয়ে আমি প্রশ্ন তুলছি না, তার কারণ হচ্ছে রায়টা এসেছিল এনসিইআরটি নিয়মের ফলে, এবং যে নিয়মগুলো দেখা যাচ্ছে যেগুলো আমি নিজে পড়েছি তাতে আমার মনে হয়েছে যেটা যে টেটটাও কিন্তু আসলে বাচ্চাদের মানে শিক্ষার্থীদের বেসিক নিডসের জায়গায় নিয়ে গিয়ে দেখেছে এনসিইআরটি। অর্থাৎ টেট কোয়ালিফাই না করলে একজন শিক্ষক একটা বাচ্চার একটা শিক্ষার্থীর বেসিক নিডটাই ফুলফিল করতে পারছে না, এরকম জায়গায় গেছে কথাগুলো। এটার সঙ্গে আমরা টিচাররা কতটা একমত হব সেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্ট চেঞ্জ করতে পারবো না, আমরা এনসিইআরটির চিন্তাভাবনাও চেঞ্জ করতে পারবো না। আমার তখন ব্যক্তিগতভাবে মনে হয়েছিল, যেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে অ্যাজ এ টিচার, অ্যাজ এ হিউম্যান বিইং আমার হাতে একটাই ক্ষমতা আছে, সেটা হচ্ছে টেটটা কোয়ালিফাই করা। আমি পড়তে পারি এবং কোয়ালিফাই করতে পারি। এরপর কি হবে, কেন্দ্র সরকার অর্ডিন্যান্স আনবে কি না, রায় চেঞ্জ হবে কি না, সেটা আমার হাতে নেই। যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি চিন্তা করব না। আমার হাতে আছে পড়াশোনা করা, সিটেট কোয়ালিফাই করা, আমি সেইটাই করব। এই জায়গা থেকে আমি পড়াশোনাটা স্টার্ট করেছিলাম, মানে এটাই ছিল আমার মোটিভেশন। তো যখন আমি শুরু করলাম, আমি আগেই বললাম আমি ফুল টাইম টিচার, তাছাড়া আমি আমার অন্যান্য অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। আমি নিয়মিত জিম করি, সেখানেও টাইম দিতে হয়। আমি তবলা শিখি, সেখানেও টাইম দিই। ফ্যামিলি রেসপন্সিবিলিটিস আছে, আমার মেয়ের পড়াশোনাটা মেনলি আমিই দেখি, এবং আদার অ্যাক্টিভিটিসগুলো। এবার আমি ঠিক করেছিলাম এই কোনোটাই কিন্তু আমি হিন্ডার করব না, তারপরও আমি টেটের জন্য পড়বো, সি টেটের জন্য। সেই জন্য আমি নিজেকে মাত্র 1 ঘন্টা সময় দিয়েছিলাম প্রত্যেক দিন, কিন্তু এই 1 ঘন্টাটা হতে হবে কনসিস্টেন্ট। আমি প্রত্যেক দিন পড়বো। আমি যেরকম প্রত্যেক দিন
জিম যাচ্ছি, সেটা হাফ অ্যান আওয়ার হলেও, প্রত্যেক দিন স্কুল করছি, ফ্যামিলি রেসপন্সিবিলিটিস মেনটেন করছি, তবলা বাজাচ্ছি হাফ অ্যান আওয়ার, ঠিক সেরকম 1 ঘন্টা আমি প্রত্যেক দিন সিটেটের পড়াশোনা করব। তো এই পড়াশোনা করতে গিয়ে যে কয়েকটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি নাম্বারিং করে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে পেডাগজি সেকশন। আমরা সবাই জানি, তোমরাও জানো এতক্ষণে, যে 150 নম্বরের পরীক্ষা হয় এবং জেনারেলদের ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 90, রিজার্ভদের ক্ষেত্রে সম্ভবত 82। 150 নম্বরের মধ্যে অর্ধেকেরও বেশি কিন্তু পেডাগজি সেকশন রয়েছে। মানে প্রথম যেটা অর্থাৎ 30 নম্বরের চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি, সেটা তো পুরোটাই পেডাগজি সেকশন, 30 মার্কসের। যেটা সোশ্যাল স্টাডিজ, আমি সোশ্যাল স্টাডিজ দিয়েছিলাম, যারা ম্যাথ সায়েন্স নিতে চাও দিতে পারো, সেখানেও কিন্তু 60 মার্কসের মধ্যে ধরে রাখো 50%, মানে 30 মার্কস পেডাগজি সেকশন থেকে আসবে। ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 আমার ছিল যথাক্রমে বাংলা এবং ইংরাজি। এই দুটোর ক্ষেত্রেও কিন্তু 15-15 অর্থাৎ 30 মার্কসের পেডাগজি আসবে। অর্থাৎ এখানে 30, সোশ্যাল স্টাডিজে 30 এবং চাইল্ড সাইকোলজি ইটসেলফ 30, অর্থাৎ 90 মার্কস কিন্তু পেডাগজির ওপর রয়েছে। এই ডিভিশনটা আগে বুঝে নিতে হবে। অর্থাৎ কন্টেন্ট ইম্পর্টেন্ট, কিন্তু পেডাগজি সেকশন আরও বেশি ইম্পর্টেন্ট। 90 মার্কস আসছে পেডাগজি থেকে আর 60 মার্কস আসছে কন্টেন্ট থেকে। অতএব ন্যাচারালি পেডাগজি সেকশনকে গুরুত্ব দিতে হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস। কিন্তু এটা প্রথমেই নয়, আমি বলবো তোমরা আগে সিলেবাসটা কভার করবার পর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করবে, তাছাড়া প্যাটার্ন বুঝতে পারবে না। প্রথমেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে গেলে অনেক ডিফিকাল্ট লাগতে পারে। সিলেবাস কমপ্লিট করে নেবার পর যখন তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে শুরু করবে এবং দেখবে যে অনেকটা পারছো, তখন তুমি নিজেই প্যাটার্নটা বুঝতে পারবে। তো চাইল্ড সাইকোলজিতে অর্থাৎ ওই 30 মার্কস এবং দুটো ল্যাঙ্গুয়েজের 15-15 30 মার্কস, এবং সোশ্যাল স্টাডিজ হোক বা ম্যাথ সায়েন্স হোক তার যে 30 মার্কস, এই যে 90 মার্কসের পেডাগজি সেকশন, এই পেডাগজি সেকশনের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চাইল্ড সাইকোলজির জায়গাগুলো, যে থিওরিগুলো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্লাসরুম অ্যাপ্রোচ, আর 3 নম্বর হচ্ছে লার্নিং থিওরি। এই 3টে স্টেপে লক্ষ্য রেখে রেখে যদি পড়া হয় তাহলে আমার মনে হয় অনেক বেশি সুবিধা হবে। ল্যাঙ্গুয়েজ 1-এর জন্য, অর্থাৎ আমি ল্যাঙ্গুয়েজ 1 রেখেছিলাম বাংলা। তার কারণও ছিল, ইংরাজি রাখতে ইচ্ছা করছিল, কারণ যেহেতু আমি নিজে ইংরাজির টিচার। কিন্তু আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত যেহেতু ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যথাক্রমে বাংলা এবং ইংরাজি আছে, আমার মনে হয় সেটা ফলো করাই বেটার হবে আমাদের জন্য। ল্যাঙ্গুয়েজ 1 রেখেছিলাম বাংলা, কিন্তু বাংলায় আমাকে বেগ পেতে হয়েছে। তার কারণ গ্রামার প্র্যাকটিস অনেক দিন নেই, করা হয়নি, সেগুলো নতুন করে করতে হয়েছিল। বাংলার জন্য আমি কোনো বইও সাজেস্ট করতে পারছি না, তার কারণ আমি যে মেটেরিয়ালসগুলো পেয়েছিলাম বাজার থেকে হোক বা নেট থেকে, সেগুলো খুব একটা আমার কাজে কিছু লাগেনি। আমি বলবো বাংলার জন্য যে 30 মার্কস রয়েছে, আলাদা করে যে পেডাগজির 15 মার্কস, সেটা তো যেহেতু আমরা চাইল্ড সাইকোলজি পেডাগজি পড়ছি, ইংরেজির জন্যও পড়ছি, সেটাতেই অনেকটা কাজে দেবে। বাকি যে 15 মার্কস রয়েছে, যেখান থেকে সাধারণত দুটো আনসিন প্যাসেজ দেয় কম্প্রিহেনশন, একটা গদ্য দেয় একটা পদ্য দেয়, কখনো কখনো দুটোই গদ্য দিতে পারে। এখান থেকে বেশিরভাগ কোশ্চেনই আনসার করে দেওয়া খুবই ইজি, স্ট্যান্ডার্ডটা যেহেতু ক্লাস 6 থেকে 8। তবে গ্রামার আটকে যেতে হবে যদি মিনিমাম গ্রামারটুকু আমরা না পড়ে যাই। সেই কারণে আমি সাজেস্ট করব অন্তত কারক, বিভক্তি, প্রকৃতি প্রত্যয়, সন্ধি, সমাস, এগুলো একটু দেখে যেতে। আমি ডিটেলে সাবজেক্ট নিয়ে পরে আলোচনা করব। ইংলিশ সেকশন তো আমার জন্য খুব ইজি ছিল, যেহেতু আমি ইংরাজিরই টিচার, অ্যাডভান্টেজ ছিল। তবু আমি গ্রামার কম্প্রিহেনশন কিছু প্র্যাকটিস করেছিলাম। মক টেস্ট হচ্ছে যে কোনো বই তোমরা যদি কেনো, তার শেষের দিকে কিছু সেট থাকে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। তৃতীয় যে পার্টে আমি এবার আসছি সেটা হচ্ছে রুটিন। কিভাবে আমরা রুটিন মেনটেন করে পড়াশোনা করব। অনেকে জিজ্ঞেস করে আমাকে ডেলি কতক্ষণ পড়তে হবে। অনেস্টলি বলবো যে 8-10 ঘন্টা পড়তে হবে, এটা সত্যি নয়।
বেশি পড়ার চাইতে রেগুলার ফোকাস স্টাডি ইজ মোর ইম্পর্ট্যান্ট। তো আমি তো আগেই বললাম, আমি রাত্রে মাত্র 1 ঘন্টায় টাইম পেতাম, আমি সেইটুকু টাইমই পড়তাম। যদি কখনো কোনো অবসর সময় পেতাম আর কি, সেই সময়টাও আমি সেটা 15 মিনিটস হতে পারে, 20 মিনিটস হতে পারে, সেইটাও আমি প্রিপারেশনের জন্যই দিতাম। এবং উইকেন্ডে যদি ছুটি থাকে সেই সময় যদি আমরা রিভিশনগুলো করি, সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট হবে। মানে এভাবেও প্রিপারেশন পসিবল, সেটাই আমি তোমাদের বলতে চাইছি। বিশেষ করে আমাদের মতন যারা টিচার, ওয়ার্কিং ক্যান্ডিডেটস যারা রয়েছে, তাদের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কনসিস্টেন্সি। এইবার আসছি চতুর্থ পার্টে, সেটা হচ্ছে কমন মিস্টেক্স। আমি যে সেন্টারে পরীক্ষা দিতে গিয়েছিলাম, সেখানে প্রচুর স্টুডেন্ট যারা এখন পড়াশোনা করছে তারাও পরীক্ষা দিচ্ছিল। তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি যা বুঝলাম, তারা বেশ কয়েক বছর ধরে সিটেট দিচ্ছে, এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে। তারা পড়াশোনায় কিন্তু খারাপ নয়, অথচ তারা সিটেট কোয়ালিফাই করতে পারছে না। আমাকে বললো যে স্যার আমি গত বছর 2 নম্বরের জন্য হয়নি, কেউ বলল 5 নম্বরের জন্য হয়নি। পরীক্ষার পর অনেকটা সময় ছিল, তাদের সঙ্গে আলোচনা করে, যেহেতু আমি একজন শিক্ষক, তাই ন্যাচারালি আমার মধ্যে সেই টেন্ডেন্সিটা থাকে বের করতে যে কার কী দুর্বলতা। কথা বলে যেটুকু আমার মনে হলো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে কমন মিস্টেক যেটা নাম্বার 1 হচ্ছে শুধু পিডিএফ কালেক্ট করা। অর্থাৎ যে যা দিয়েছে পিডিএফ কালেক্ট করা হয়েছে, কিন্তু পড়াটা কম হয়েছে। 2 নম্বর হচ্ছে প্র্যাকটিস না করা, মক টেস্ট না দেওয়া। 3 নম্বর হচ্ছে পেডাগজি সেকশনটা, যেটা আমি আগেই বললাম, যেখান থেকে 90 মার্কস আসতে চলেছে, সেটাকে অ্যাভয়েড করা, পিছিয়ে নিয়ে যাওয়া, শেষে পড়বো, এটা করা যাবে না। নাম্বার 4 হচ্ছে লাস্ট মিনিট প্রিপারেশন। আমি এটাতে বিশ্বাসী নই। আমি যেহেতু কনসিস্টেন্সিতে বিশ্বাসী, তাই প্রত্যেক দিনের পড়াটাই বেশি ইম্পর্টেন্ট। আর 5 নম্বর হচ্ছে অনেক বুক একসঙ্গে ফলো করা। আমার মনে হয় সোর্স কম থাকা ভালো, রিভিশনটা বারবার হোক। এক্ষেত্রে আমি বলবো যে কোন বই তাহলে আমরা পড়ব। আমার মনে হয় আরিহান্তের যে বইটা আছে সেটা এনসিইআরটি ফলো করেই বানানো। আরিহান্তের বই আমরা অ্যামাজন এবং ফ্লিপকার্টে পেয়ে যাব, ইজিলি অ্যাভেলেবল। আরিহান্ত সিটেড বুকস লিখলেই সেখানে চলে আসবে। সোশ্যাল স্টাডিজের জন্য যতদূর সম্ভব হলুদ রঙের কভার, আর সবুজ রঙের কভার হচ্ছে ম্যাথ সায়েন্সের জন্য। আমার কাছে এই বইটা, আমার মনে হয়েছে বইটা অল ইন ওয়ান। বইটাতে চাইল্ড সাইকোলজি আলাদা করে আছে সেকশন, এবং সোশ্যাল স্টাডিজ আলাদা সেকশন আছে। এখানে যদিও ল্যাঙ্গুয়েজ 1-2 হিসাবে হিন্দি এবং ইংরাজি আছে। আমরা যারা বাংলায় দেবো তারা তো বাংলাটা আলাদা করে পড়ছি, ইংরাজিটা এই বই থেকে ফলো করলেই চলবে। এবং প্রথমেই কোশ্চেন আনসারে না গিয়ে এই বইটাতে শেষের দিকে প্রচুর সেটস আছে, কিছু কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স আছে, সেগুলো না করে চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা পরপর পড়তে থাকি। চ্যাপ্টারগুলো কিন্তু এমন নয় যে খুব বড়, আবার খুব ছোটও নয়, খুব সুন্দর ডিটেলড ওয়েতে লেখা আছে। আগে চ্যাপ্টারগুলো পড়ে নেবার পর তার কোশ্চেনগুলো যদি আমরা পড়ি, প্রতিদিন একটু একটু করে এগোতে থাকি, তাহলে পরীক্ষার যখন আর হয়তো মাসখানেক দেরি আছে কি 3 সপ্তাহ দেরি আছে, আর সেই সময় থেকে আমার মনে হয় কোশ্চেন পেপার সলভ করাটা বেটার। কারণ ততক্ষণে আমার প্রিপারেশন বেশ কিছুটা হয়ে গেছে, একটা আইডিয়া তৈরি হয়েছে, এবং কোশ্চেনগুলো করতে করতে যখন আমি পারতে শুরু করব তখন কনফিডেন্স আসবে এবং প্যাটার্নটাও বুঝতে পারবো। আমি আগেই বলেছিলাম, প্রথমে কোশ্চেন করতে গেলে প্যাটার্ন বুঝতে পারবো না, সিলেবাস কঠিন লাগবে। পড়ে নেবার পর শেষের দিকে যদি আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করি, তাহলে কিন্তু প্যাটার্ন অনেক ইজি লাগবে, আমরা প্যাটার্ন চিনতে পারবো। তো সাবজেক্ট ওয়াইজ যদি আমরা একটু আলোচনা করি আমাদের 5th পার্টে এসে, সেটা হচ্ছে প্রথম যেটা ইম্পর্টেন্ট সেকশন, সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন, সেটা হচ্ছে চাইল্ড সাইকোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেখান থেকে থিওরিগুলো আমাদের পড়তেই হবে। অর্থাৎ পিয়াজে, ভিগটস্কি, কোহেলবার্গ, ইনক্লুসিভ এডুকেশন এবং অ্যাসেসমেন্ট, এই 5টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ চাইল্ড সাইকোলজির মধ্যে। ইংরাজির জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে গ্রামার, 6 to 8 গ্রামার, অর্থাৎ ক্লজ, সেন্টেন্স, ফ্রেজ, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিমস, এগুলো করলেই চলবে। রেগুলার রিডিং হেল্পফুল হতে পারে কম্প্রিহেনশনের জন্য।
সোশ্যাল স্টাডিজে তো আমি দিয়েছিলাম, এর থেকে বলতে পারি এনসিআরটি বেসড প্রিপারেশন হচ্ছে সবচাইতে হেল্পফুল, এবং এই কারণেই আমি আরিহান্তের বইটা কিনতে বলছি, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, পল সায়েন্স এবং কনস্টিটিউশনাল যে পার্টসগুলো আছে খুব সুন্দর আলাদা আলাদা চ্যাপ্টার করে করা আছে। এই বইটাই অলরাউন্ডারের কাজ করবে। আর একদম শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রিপারেশনের সময় কিন্তু অ্যাংজাইটি আসবে, বিশেষ করে আমরা যারা ওয়ার্কিং পিপল রয়েছি তাদের ক্ষেত্রে মনেই হবে যে সময় কম, আমরা কি কম্পিটিশনে পারবো এখনকার স্টুডেন্টদের সঙ্গে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি রয়েছে। কিন্তু এখানেও আমি বলবো যে কাম কনসিস্টেন্সি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। মানে হতেই পারে যে একদিন পড়া হলো না, একদিন খারাপ গেল, কিন্তু প্রিপারেশনটা ছেড়ে দিও না কেউ। আর একদম লাস্টে এসে আমার ফাইনাল অ্যাডভাইস সেটা হচ্ছে যে সিটেট ক্লিয়ার করা কিন্তু পসিবল, যদি তুমি রেগুলার থাকো, যদি তুমি রিভিশন করো, মক টেস্ট দাও, নিজের ওপর বিশ্বাস রাখো। দেখো আমি টপার নই, কিন্তু আমি ডিসিপ্লিন প্রিপারেশন করে 150-এর মধ্যে যদি 118 পেতে পারি, তোমরা কোয়ালিফাই তো করবে, আরও অনেক ভালো মার্কস পাবে। যেখানে 120-র ঘরে, যদিও সিটেট কোনো দিন তাদের হায়েস্ট মার্ক ডিসক্লোজ করে না, কিন্তু বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটগুলো তাদের ক্যান্ডিডেটদের হায়েস্ট মার্ক দেখাতে চায়, সেটা অ্যাকর্ডিং টু গুগল 120-র ঘরেই থাকে বরাবর। সেখানে আমি 118 স্কোর করেছি। আমার মনে হয় আমার সাকসেসটা তোমাদের সবাইকে মোটিভেট করবে যে আমরা ইজিলি কোয়ালিফাই তো করবই। আমি যখন নিজে পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন আমি এই কনফিডেন্সটা নিয়ে গেছিলাম যে আমি কোয়ালিফাই অবশ্যই করতে চলেছি। আমি কত পাবো সেটা পরের ব্যাপার, কিন্তু আমি কোয়ালিফাই করে যাব, কারণ আমার প্রিপারেশনটাই সেই লেভেলের ছিল। আমি যদি প্রত্যেক দিন 1 ঘন্টা প্রিপারেশন নিয়ে এই স্কোরে পৌঁছে যেতে পারি, তাহলে কিন্তু সবাই পারবে, সবারই পক্ষেই এটা সম্ভব, শুধু কনসিস্টেন্সিটা রাখতে হবে। আমার লক্ষ্য ছিল 120, এবং কিছু কমন মিস্টেক্স আমিও করেছি, যেগুলো আমি পরে কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। কিন্তু সেগুলো বাদ দিয়ে আমার মনে হয় ওভারঅল আমার অ্যাচিভমেন্ট ঠিকঠাকই হয়েছে। এবং আমার মনে হয় এখন যা পরিস্থিতি এসে পড়েছে আমাদের রাজ্যে, নতুন সরকার এসেছে, তারা কিন্তু সিটেটকে মান্যতা দেবে। অর্থাৎ তারা নতুন করে স্টেটের টেট তো নিতেই পারে, কিন্তু সেন্ট্রাল টেটটা তারাও মান্যতা দেবে, যেহেতু সেন্টার এবং স্টেটে এখন একই সরকার রয়েছে। আর ভবিষ্যতে কি হবে, টেট দিতে হবে কি না, এরকমও প্রশ্ন আসছে যে ক্লাস 11-12 যারা পড়ায়, আমি নিজে 11-12 টিচার, কিন্তু তাদের জন্যও নাকি 180 নম্বরে নতুন টেট আসতে চলেছে। কেন্দ্র আইন সংশোধন করবে কি না, সুপ্রিম কোর্ট রায় চেঞ্জ করবে কি না। দেখো, এগুলো কোনোটাই কিন্তু আমাদের হাতে নেই। যেটা হাতে নেই সেইটা নিয়ে আমি কেন চিন্তা করব। এবং একটা জিনিস খুব কষ্টকর হলেও সেটা খুব সত্য কথা, যেটা হচ্ছে শিক্ষকদের পাশে কিন্তু কেউ থাকে না। তার সবচেয়ে বড় প্রমাণ আমাদের 2016 এসএসসি ব্যাচ। একবার মনে করে দেখো তাদের কষ্টটা, তাদেরকে আবার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হয়েছে। অতএব আমার মনে হয় বেস্ট সলিউশন হচ্ছে নিজে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে দেওয়া নির্ভয়ে। আমরা শুধু প্রিপারেশনটাই নিতে পারি, আমরা পরীক্ষাটাই দিতে পারি, কোয়ালিফিকেশনটা আমাদের হাতেই আছে। যা আমাদের হাতে নেই তা নিয়ে আমরা আজ থেকে আর চিন্তাভাবনা করব না। এইটাই আমাদের মটো হোক, এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি নিজেও ভেবেছিলাম, এবং এটাই তোমাদেরকেও বলবো যে তোমরা এইভাবে নিজেদেরকে মোটিভেট করো, তাহলে কিন্তু ইজিলি সিটেট কোয়ালিফাই করা সম্ভব। কোয়ালিফাই তো শুধু নয়, অনেক ভালো মার্কস আনাও সম্ভব। সিটেটে কিন্তু কোনো নেগেটিভ মার্কিংস নেই, অতএব নির্ভয়ে আমরা ওএমআর সিট ফিল আপ করে দিয়ে আসতে পারবো। এবং যথেষ্ট স্বচ্ছ পরীক্ষা, এরা পরীক্ষার 1 মাসের মধ্যেই ওএমআর সিট আপলোড করে দেয়, এবং তার সঙ্গে আনসার কি দিয়ে দেয়, যেটা তুমি প্রভিশনাল আনসার কি, যেখান থেকে তুমি মিলিয়ে নিতে পারবে, এবং তার দিন 15-র মধ্যে, মানে টোটাল প্রসেসটা 2 মাসের মধ্যেই তোমার রেজাল্ট এবং তোমার সার্টিফিকেট চলে আসবে, যেটা লাইফ টাইম ভ্যালিড। সো বেস্ট অফ অল ফর অল অফ ইউ।
যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাতে পারো যে নেক্সট যদি তোমরা চাও সিটেট নিয়ে আমি আরও ভিডিও নিয়ে আসি, সেটা কোন বিষয়ের উপর আনবো, পেডাগজি না বুক লিস্ট নাকি মক টেস্ট স্ট্র্যাটেজি নাকি ওয়ার্কিং ক্যান্ডিডেট হিসাবে আমার রুটিন কীরকম ছিল এটা নিয়ে ডিটেল আলোচনা তোমরা আমাকে জানাতে পারো। আমি সবসময় তোমাদের পাশে আছি। অল দ্য বেস্ট। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।